আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, বর্তমানের যে সংসদ, এই সংসদ রীতিমতো আত্মপরিচয় সংকটে ভুগছে। আবার বলছি, বর্তমান যে সংসদ, এই সংসদ আত্মপরিচয়ের সংকটে ভুগছে। আত্মপরিচয়টা কি? মানে এই যে একটা সংসদ, যেটি ইংরেজিতে বলা হয় ভাইব্র্যান্ট, সেই ভাইব্র্যান্ট সংসদটি সকল মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। সবাই বিশ্বাস করবে যে এটি সকল ক্ষমতার উৎস বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের শাসন ব্যবস্থায় এবং দেশ পরিচালনায়। এর উপরে কোনো সার্বভৌম শক্তি নেই। তো এই যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, প্রধানমন্ত্রী, সরকারি দল, বিরোধী দল, ট্রেজারি বেঞ্চ এবং অপোজিশন, এটার মধ্যেই যে অবিরত সৌন্দর্যগুলো রয়েছে, বা পশ্চিমা দুনিয়াতে যেভাবে এই পার্লামেন্টগুলো চলে, ঠিক সেইভাবে যদি চলে তখন সেটিকে মনে হয় যে এটা একটা সত্যিকার পার্লামেন্ট বা ভাইব্র্যান্ট সংসদ। আমাদের দেশে 1991 সনে, 1996 সনে, 2001 সনে, তারপর 2009 সনে, খুব অল্প সময়ের জন্য হলেও আমরা এরকম একটা ভাইব্র্যান্ট সংসদ পেয়েছিলাম। এমনকি সেই যে 1973 সনে খুব অল্প ছিল, কিন্তু একটা ভাইব্র্যান্ট সংসদ ছিল না। ৭৯ পার্লামেন্ট যেটা আছে, ৭৯ জিয়াউর রহমান সাহেবের যে পার্লামেন্ট, ওটাও প্রচণ্ড ভাইব্র্যান্ট ছিল। তাহলে এটা চলছে 13তম পার্লামেন্ট। তা 13তম পার্লামেন্টের মধ্যে প্রথম পার্লামেন্ট ধরেন, যেটা বঙ্গবন্ধুর পার্লামেন্ট। দ্বিতীয় পার্লামেন্ট যেটা সাজিদুর রহমান যে পার্লামেন্টের সরকার দলীয় নেতা ছিলেন, সেটা দ্বিতীয় পার্লামেন্ট। তৃতীয় যে পার্লামেন্ট সেটা হলো 91, চতুর্থ 96, 5 নম্বর হলো 2001, আর 6 নম্বর হলো 2008 বা 9 পার্লামেন্ট। এই 6টা পার্লামেন্টকে আপনি বাংলাদেশের ইতিহাসে ভাইব্র্যান্ট বলতে পারবেন। এখন এই পার্লামেন্টগুলো সবসময় কিন্তু কার্যকর হয়নি বা মাঝপথে থেমে গেছে, কিন্তু তারপর যতক্ষণ চলেছে মনে হয়েছে দেশের সমস্ত মানুষের আশা, ভরসা, প্রেম, ভালোবাসা, আগ্রহের কেন্দ্রস্থল ছিল এই 6টি সংসদ। তাহলে বাকি যে সংসদগুলো রয়েছে, অর্থাৎ আপনি যদি 13তম সংসদ ধরেন, তাহলে এটা সহ 6 হলো 7টি সংসদ। তো সেই 7টি সংসদের মধ্যে আপনি ধরেন 88 পার্লামেন্ট, 86 পার্লামেন্ট, এই দুটো। তারপর 88, 86 পার্লামেন্টের পরে আপনি ধরুন 14, তারপরে 18, 24 পার্লামেন্ট। আর এই যে এখন যে পার্লামেন্ট চলছে, এটা হলো 6টা। আর একটা পার্লামেন্ট যেটা চলছিল, সেইটা কোন সনে চলছিল আমার এই মুহূর্তে ক্যালকুলেশন আসছে, অর্থাৎ মোট 7টা। অর্থাৎ এটা যদি ত্রয়োদশ সংসদ হয়, এরকম 7টি পার্লামেন্ট, যারা মানে সবসময়টাতে যেটা চলেছে এটা হলো একটা কর্তৃত্ববাদী সরকারি দল, তার একটা অনুগত বিরোধী দল, তারপরে সংসদের ভেতরে বাইরে এক ঝাঁক গোপাল ভাঁড়, সংসদের ভিতরে বাইরে অসংখ্য মহারাজ কৃষ্ণচন্দ্র, হবুচন্দ্র, গোবচন্দ্র মন্ত্রী, হবুচন্দ্র রাজা, এরকম নানা রকম যাকে বলা হয় কীর্তি এবং কাণ্ড আমাদের বাংলাদেশ দেখেছে। তো এর মধ্যে কি হলো যে প্রতিটি সংসদই এরকম একটা আত্মপরিচয় গড়ে উঠেছিল যে এটা একটা ভাইব্র্যান্ট সংসদ, আর এটা একটা বিরোধী দলীয়, মানে গৃহপালিত বিরোধী দলীয় সংসদ, এটা বিনা ভোটের সংসদ, এটা রাতের ভোটের সংসদ, এটা আমি এবং দামিদের সংসদ, এরকম নানা রকম নাম হয়েছে। তো সেই দিক থেকে এই যে বর্তমান যে সংসদ যেটি রয়েছে, এটির একটা নাম এখনো পর্যন্ত ঠিক হয়নি। কেউ কেউ এটিকে বলছে সমঝোতা সংসদ, কেউ বলছে আমি এবং মামুদের সংসদ।
কেউ এটি বিএনপি জামাতের সংসদ, কেউ এনসিপির সংসদ, কেউ এটিকে ম্যাটিকুলার ডিজাইনের সংসদ, মানে অসংখ্য নাম। মানে যখন একটা নবজাতক শিশু হয় আমাদের দেশে, তখন কেউ তাকে ডাকে ফটিক, মাইনকা, কচু, ঘেঁচু, তারপর শেষে কানা, পচা। আমাদের দেশের এই লোকগুলো হয়। বা অভিজাত পরিবারগুলোতে সেই রাজাবর্ষার মতো অনেকগুলো নাম থাকে, হীরা, মানিক, মুক্তা, জহরত ইত্যাদি ইত্যাদি। তো সেক্ষেত্রে আমি যে বললাম যে এই 4 মাসে দেখুন অন্যান্য পার্লামেন্টগুলোর যে একটা পরিচয়, একটা সিঙ্গেল পরিচয় প্রথম দিন থেকে ফুটে উঠেছিল, কিন্তু এই 4 মাসে এই পার্লামেন্টের অনেকগুলো সংকর পরিচয়, জটিল, যৌগিক রসায়ন চলছে। এর ফলে যেটা হলো যে সরকারি কোনো কাজকর্মে কোনো গতি তৈরি হচ্ছে না। এক পক্ষ হয়তো বলছে যে না, এবার আসলে জামাত এবং বিএনপি তারা আসলে সত্যিকার অর্থে দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। জামাতের নেতৃত্বে যে সকল বিরোধী দল আছে তারা সত্যিকার অর্থে বিরোধী দল, আর সরকার এখানে অনেকটা মাইন্ডকেট চিপায় পড়ে গেছে। তাকে জামাতের মতো একটা দুর্বল দলকে শক্তিশালী দল হিসেবে স্বীকার করতে হচ্ছে। এর ফলে রাজনীতির ভারসাম্য নষ্ট হচ্ছে। এটা এমন হয় যেমন 80 বছরের একটা বুড়ো মানুষ, তার সঙ্গে 17 বছরের একটা তরুণীর বিয়ে হলো, দেখবেন যে তরুণী অল্প কয়েকদিনের মধ্যে বুড়ি হয়ে যাচ্ছে, আর বুড়ার যৌবন বৃদ্ধি পাচ্ছে। রাজনীতিতে এখানে উল্টো। এখানে বিএনপির সঙ্গে, এনসিপির সঙ্গে, জামাতের সঙ্গে যতই তর্ক বিতর্ক হবে, বিএনপির যে গ্রেড এটা নামতে থাকবে। এখন সালাউদ্দিন সাহেবের মতো মানুষ, তারেক রহমান সাহেবের মতো মানুষ, মির্জা ফখরুল সাহেবের মতো মানুষ যদি হাসনাত আবদুল্লার সঙ্গে বিতর্কে জড়িত হয়, নাহিদের সঙ্গে বিতর্কে জড়িত হয়, জামাতের যে কোনো একজন লোকের সাথে বিতর্কে জড়িত হয়, এক্ষেত্রে যারা বিতর্ক তৈরি করলো তাদের মর্যাদা বাড়বে, আর সরকারের পক্ষে যারা এটা নিয়ে ডিফেন্ড করবে তাদের মর্যাদা কমতে থাকবে। এর কারণটা হলো যে রাজনীতির যে শূন্যতাটা এই মুহূর্তে রয়েছে, সেই শূন্যতাটা কোনো অবস্থাতেই বর্তমান বিরোধী দল দিয়ে পূর্ণ করা সম্ভব নয়। বরং ডে বাই ডে মানে জামাতের যে প্রবৃদ্ধি ছিল, সেই প্রবৃদ্ধি বিএনপি সরকার আমলে গত 4 মাস ধরে এটি নিম্নগামী। সব ক্ষেত্রে মানুষ এখন জামাতকে ছেড়ে যাচ্ছে। জামাতের যে গুণগান ছিল, জামাতের যে ইতিবাচক দিক ছিল, সেটি বন্ধ হয়ে গেছে। এনসিপি সহ অন্যান্য যে সকল রাজনীতি বা সংগঠন জামাতের সাথে সম্পৃক্ত, তারা রীতিমতো অস্তিত্ব সংকটে পড়ে গেছে। আর অন্যদিকে বিএনপির সাথে যে সকল ছোট ছোট রাজনৈতিক দল যুক্ত হয়েছে, সেটা পার্থর দল, জুনায়েদ সাকির দল, অন্যান্য যারা যারা আছে, আগামীতে এ সকল দলের নাম আর নেতা এই দুজন একত্র হয়ে প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে পারবেন না। এই শহরে তারা হাঁটতে পারবে না যদি কোনো কারণে গণেশ উল্টে যায়। তাহলে বুঝতে পারেন যে রাজনীতিতে এখন যে ভ্যাকুয়াম রয়েছে, শূন্যতা রয়েছে, সেই শূন্যতাটা আরও কমবে। পদ্মার এক তীরে মানে ভাঙন শুরু হয়েছে, তীর ভেঙে গেছে, আর অন্য তীরে শুধু চর পড়ে যাচ্ছে, চর পড়ে যাচ্ছে। তাহলে কি হবে? একটা সময় এটা তিস্তা নদীর মতো ধুধু মানে বালুকা বেলা হয়ে পড়বে। শীতকালে আপনি আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, সেই রকম বাঁকে বাঁকে চলার মতো অবস্থা তৈরি হবে না। 2 ধার ঢালুতার উঁচুতার পাড়ি। তো এই যে সেখানে গরুর গাড়ি পার হচ্ছে। আমাদের রাজনীতি নিয়ে আগামীতে এরকম কোনো কবিতাও রচনা করা যাবে না। পুরোটাই শুধু বালি আর কাদাতে পরিণত হয়ে যাবে। আর সেই বালি এবং কাদার মধ্যে যখন জোয়ার আসবে, রাজনীতির জোয়ার আসবে, এটা রীতিমতো বন্যা তৈরি হয়ে যাবে। এবং সেই বন্যায় রুই, কাতলা, মৃগেল থেকে শুরু করে বড় বড় যে মাছের আগমন ঘটবে, হাঙ্গুর বলেন, কুমির বলেন, তিমি বলেন, সবগুলো আওয়ামী লীগের হবে। এর কারণ হলো এই রাজনীতির যে এখন বিরান ভূমি চলছে, সেই বিরান ভূমির মধ্যে যে সকল রুই, কাতলা, মৃগেল রয়েছে, তারা পানির অভাবে, অক্সিজেনের অভাবে, খাদ্যের অভাবে একেবারে মরে পচে গলে ফিনিশ হয়ে যাবে। যেভাবে আমাদের এইভাবে নদীগুলো শেষ হয়ে যায়, ভূমিগুলো যেভাবে ঊষর হয়ে পড়ে, যে উর্বর ভূমি কখনো কখনো মরুভূমি হয়ে যায়, ঠিক সেইভাবে
আমাদের এই পার্লামেন্ট রাজনীতির এই দুর্ভিক্ষের কবলে পড়ে, রাজনীতির ইরোশনের কবলে পড়ে, রাজনীতির ইমব্যালেন্সড যে অবস্থা, সেই অবস্থার কবলে পড়ে ধীরে ধীরে এটি অনুর্বর হয়ে পড়ছে, ধীরে ধীরে এটি বালুময় হয়ে পড়ছে, ধীরে ধীরে এটি মরুভূমি হয়ে যাচ্ছে, ধীরে ধীরে এটি শুষ্ক হয়ে যাচ্ছে। ফলে এই অঞ্চলে মানে এই যে একটা বিবর্তন চলছে, এই বিবর্তনের মধ্যে যারা আছে সেটা আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি থেকে শুরু করে সকল রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের যে জীববৈচিত্র্য, বেঁচে থাকার যে বৈচিত্র্যটা, সেটা তেমনই হবে যেভাবে সাহারা মরুভূমিতে জীববৈচিত্র্য থাকে। তো সাহারা মরুভূমিতে যদি কখনো জলের প্রবাহ হয়, কিংবা ধরুন আমাদের হঠাৎ করে যদি উজান থেকে তিস্তার পানি ছেড়ে দেওয়া হয়, শীতকালে আপনি গিয়ে দেখবেন পুরো এলাকা ভেসে যাবে। কিছুদিন আগে এভাবে তিস্তার পানি ছেড়ে দিয়ে পুরো এলাকাকে ভাসিয়ে দেওয়া হয়েছে। তো এরকম যদি মানে রাজনীতিতে বন্যা শুরু হয়, ঘূর্ণিঝড় শুরু হয়, সুনামি শুরু হয়, তাহলে ওই সুনামির সাথে, ঘূর্ণির সাথে যে সকল রুই, কাতলা, বোয়াল, মৃগেল যা কিছু আসবে, সেগুলো কি আওয়ামী লীগের হবে না বিএনপির হবে? সেগুলো কি আওয়ামী লীগের হবে না জামাতের হবে? কাদের হবে আপনি একটু চিন্তা করেন। কাজেই এই যে রাজনীতির যে নাব্যতা, এটি বহাল রাখতে হবে। রাজনীতির যে জোয়ার, এটিকে স্বাভাবিক রাখতে হবে। রাজনীতির যে ভাটা, এটাকেও স্বাভাবিক রাখতে হবে। এবং রাজনীতির ময়দানে যে বিবর্তন হয়, এখানে যে সকল প্রাণী জীবন ধারণ করেন, বাঁচেন, বেঁচে থাকেন, সেটা আপনি আমি যেই হোক না কেন, তাদেরকে পর্যাপ্ত অক্সিজেন দিতে হবে। কিন্তু আপনি আইসিইউতে রেখে কোনো অবস্থাতে রাজনীতি বাঁচিয়ে রাখতে পারবেন না। এখন পার্লামেন্টে আপনি ধরুন এটা শীততাপ নিয়ন্ত্রিত গৃহ, আপনি 2 লাখ টাকা বেতন পাচ্ছেন, বাড়ি পাচ্ছেন, গাড়ি পাচ্ছেন, খাবার পাচ্ছেন, দাবার পাচ্ছেন, ইচ্ছা মতো স্বাধীনভাবে গালাগালি করার সুযোগ পাচ্ছেন। এবং আপনারা জানেন যে পার্লামেন্টের মধ্যে যে সকল আলাপ আলোচনা হয়, সকল আলাপ আলোচনায় কোনো, যাকে বলা হয়, সে সকল আলাপ আলোচনার কোনো বিচার হয় না। কোর্টে এগুলো নিয়ে মামলা করা যায় না। তো সেইভাবে আপনি ইচ্ছা মতো বলছেন, বাহাদুরি দেখাচ্ছেন, কিন্তু এটা কাছের ঘরে বসে লম্ফজম্প করা, আইসিইউর মধ্যে বসে কথাবার্তা বলা। কিন্তু যখন আপনি এই পুরো স্বাভাবিক প্রক্রিয়াতে এই শক্তিটাকে আপনি কোনো জোয়ারের মোকাবেলা করতে দেবেন, কোনো জোয়ারে আসা যে সকল, আপনি দেখেন না যখন জোয়ার আসে কীভাবে মাছগুলো লাফাতে থাকে, তো জোয়ারে যখন নতুন জোয়ারে নতুন পানিতে যখন নতুন মাছগুলো লাফ দেয়, তখন যে কই, মাগুর, শিং যেগুলো কাদার মধ্যে লুকিয়েছিল, তারা আর বেরোতে পারে না, কোনো অবস্থাতে বেরোতে পারে না। তো এরকম একটি পরিস্থিতি রাজনীতিতে ঘটতে যাচ্ছে। আর সেই রাজনীতির ঘটার মূল কারণটা হলো যে আমাদের এই পার্লামেন্টের আমরা এখনো পর্যন্ত এটার একটি শ্রেণীর চরিত্র আমরা তুলে ধরতে পারি না। আমরা যদি অতীতের মতো বলতে পারতাম এটা একটা আমির সরকার, এটি একটি আমির পার্লামেন্ট, এটি একটি গৃহপালিত ভার্সন 3 পার্লামেন্ট, এটি বিনে ভোটের পার্লামেন্ট, এটা রাতের ভোটের পার্লামেন্ট, ইত্যাদি কথাগুলো বলতে পারতাম। কিন্তু এই কথাগুলো আগে যেভাবে আমরা প্রথম দিন থেকে বলেছি, এবং দেখেন প্রতিটি ঘটনারই কিন্তু একটা দুর্ঘটনা আছে। তো এখন যে এই যে আমরা একটা দুর্বোধ্য সংসদ পেয়েছি, যে সংসদের শ্রেণীছত্র মানে চরিত্র বোঝা যাচ্ছে না, আমরা বুঝতে পারছি না যে জামাত কি করে এতগুলো আসন পেল, আমরা বুঝতে পারছি না যে এনসিপি কি করে নির্বাচিত হলো, আমরা বুঝতে পারছি না তারেক রহমান হঠাৎ করে কিভাবে চলে এলেন, আমরা বুঝতে পারছি না এত দ্রুত কি করে সরকার গঠিত হলো, মন্ত্রিপরিষদ গঠিত হলো, ক্ষমতা হস্তান্তর হলো, আমরা বুঝতে পারছি না যে এই সংসদের পেছনে সেনাবাহিনীর কতটুকু হাত আছে, সেনাবাহিনীর কতটুকু এখানে সমর্থন আছে, আমেরিকার কতটুকু সমর্থন আছে, ভারতের সাথে সত্যিকার অর্থে সম্পর্ক কী, চীনের সাথে সম্পর্ক কী। আমরা বুঝতে পারছি না যে সরকারের সঙ্গে বিরোধী দলের কেমন সম্পর্ক, এটি সমঝোতার সম্পর্ক নাকি অ্যাজ ইউজুয়াল নর্মাল সম্পর্ক। আমরা বুঝতে পারছি না এই সরকারের পরবর্তী মাসের টার্গেট কী। তারা কি 5 বছর ক্ষমতা থাকবেন, নাকি 25 বছর থাকবেন, নাকি 30 বছর থাকবেন, তাদের যে লং টার্ম যে প্ল্যানগুলো, তারা অনেক ভালো ভালো কথা বলছেন, অনেক সুন্দর সুন্দর কাজকর্ম করছেন। এগুলো সবই আমাদের কাছে মনে হচ্ছে রাজনীতির রঙ্গমঞ্চের খেলা। মানে রঙ্গমঞ্চে যেভাবে বাংলা, বিহার, উড়িষ্যা, নবাব, পালিয়া, তুমি কোথায় আজ, এইরকম। কিন্তু সত্যিকার অর্থে যেটাকে ভাইব্রান্ট বলা হয়,
এরকম ভাইব্রান্ট দৃশ্য না রচিত হয়ে চলচ্চিত্রের দৃশ্য, নাট্যমঞ্চের দৃশ্য, পুতুল খেলার দৃশ্য রচিত হচ্ছে রাজপথে এবং সংসদের ভিতরে। আর এই কারণে সংসদ এখনো পর্যন্ত শ্রেণী চরিত্র পায়নি। আর শ্রেণী চরিত্র যখন পেয়ে যায় তখন ব্রিটেনের মতো ঘটনা ঘটে। কে প্রধানমন্ত্রী এলেন, ঋষি সুনাক গেলেন, থেরেসা মে গেলেন, মানে একের পর এক এই ব্রেক্সিটের পর যে ব্রিটেনের পার্লামেন্ট চলল, ক্ষমতায় থাকলো দল, কিন্তু প্রধানমন্ত্রী এবং নেতৃত্ব বারবার পরিবর্তন হয়ে গেল, কিন্তু গণতন্ত্রের কিছুই হলো না। গণতন্ত্রের জায়গায় রয়ে গেল। আর আমাদের দেশে মানে একজন মন্ত্রীর চাকরি যাওয়া, এমপির চাকরি যাওয়া, প্রধানমন্ত্রীর যাকে বলা হয় পতন হওয়া, মানে সেই রাজনৈতিক দলের পতন, পার্লামেন্টের পতন, সব কিছু। এতে করে কি হয়, ইনস্টিটিউশন দাঁড়ায় না। এখন যেভাবে চলছে, অতীতের যে ধারাবাহিকতা, নেতিবাচকের ধারাবাহিকতা, সেটার চূড়ান্ত পর্যায়ে ঘটছে। আর অতীতের যে ইতিবাচক যে সকল পার্লামেন্ট রয়েছে, সেই সকল ইতিবাচক পার্লামেন্টের একটা সিঙ্গেল জিনিস আমি বললাম, আমি আল্লাহ মাফ করুক, আমার এই দুই চোখ দিয়ে দেখতে পাচ্ছি না, দুই কান দিয়ে আমি কিছু শুনতে পাচ্ছি না, আমার যে 5টি ইন্দ্রিয় রয়েছে সেই ইন্দ্রিয় দিয়েও আমি বুঝতে পারছি না। হয়তো আমি ভুল থাকি, তবু দেশটা ভালো চলুক। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।